এই মুহূর্তে কি তাহসান ভাই সিঙ্গেল? হ্যাঁ, এই মুহূর্তে single। আপনি শবনম ফারিয়ার এই কোয়েশ্চেনের আনসারটা মানে কোয়েশ্চেন ঠিক না, এটার আনসারটা আপনি কি দিবেন? অনেক আগে থেকেই চিনি এবং স্নেহ করে ছোট বোনের মতো দুষ্টামি করে কথাগুলো বলে। বিদ্যা সিনহা মিম ওর বয়স হচ্ছে কিন্তু ওর মাঝে ছেলে মানুষই আছে। ক্যারিয়ার রিলেটেড বুদ্ধি মেহজাবিন হ্যাঁ। তাহসান এখন এটা করলেন, উনি ওনার সাথে ওনাকে এইটা করা হয়েছে, উনি এখন সিঙ্গেল আছেন। হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মাই শো উইথ নওশিনী। আমি আজকেও হাজির এবং এক্সাইটিং একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পিপল আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট, আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট, এরকম একটা টাইটেল দিয়ে আমি আমার একটা সিরিজ স্টার্ট করেছি, যে আমি বেসিক্যালি আমার খুব পছন্দের মানুষ, আমার খুব পছন্দের শিল্পী এবং যে সকল শিল্পীদেরকে, যে সকল আইকনদেরকে আপনারাও খুব পছন্দ করেন, তাদেরকে আনার চেষ্টা করছি এবং তাদের সম্পর্কে জানার চেষ্টা করছি। বেসিক্যালি তাদের সম্পর্কে আমরা সবাই কিছু না কিছু জানি, কিন্তু তারপরও জানার পরেও অজানা অনেক কিছু থাকে। তো আমার ইচ্ছা হচ্ছে আমার এই এপিসোডে সেই অজানা জিনিসটাকে খুঁজে বের করা। একজন মানুষ যাকে আমার এতদিনের ক্যারিয়ারে কখনোই আমি যেহেতু একজন অ্যাঙ্কর, আমি কখনোই তাকে এই সুযোগটা পাইনি যে তাকে ইন্টারভিউ করব, তার সম্পর্কে জানবো, তার সাথে গল্প করব। সো আই এম ব্লেসড এবং আমি অবশ্যই তার কাছে গ্রেটফুল যে তিনি আমার এই এপিসোডে আসতে রাজি হয়েছেন এবং তিনি আমাদেরকে সময় দিয়েছেন। তো আমি আর বেশি বকবক করব না, তাকে ইন্ট্রোডিউস করব। হি ইজ নান আদার দেন দ্য ওয়ান এন্ড অনলি তাহসান খান। থ্যাংক ইউ নসীন, কেমন আছো? আমি ভালো আছি, থ্যাংক ইউ ভাইয়া। আপনাকে স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই বিকজ আপনি আমার এই আমার যে নিউ যেই সিরিজটা, সেখানে যে আপনি আসতে রাজি হয়েছেন এবং আপনার সাথে আমি ফার্স্ট টাইম এরকম ইন কনভারসেশন কোনো শো করছি, সেটা আমার জন্য ডেফিনেটলি অনেক বড় একটা জিনিস। মাই প্লেজার, মাই প্লেজার। এমন একটা সময় আমরা পার করছি আসলে, আমাদের বাসায় বসেই আসলে সবার সাথে ইন্টারাকশন হচ্ছে। আমি এরকম অনলাইনে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, বাট লকডাউনের সময় যেটা আই জি। রিয়েলাইজ যে আসলে লাইফ ইজ এ ব্লেসিং, আর খুব বেশি সবকিছু নিয়ে চিন্তা না করে এই ব্লেসিংটাকে এনজয় করা উচিত। আর এই মুহূর্তে বাসায় বসে থেকেই কিন্তু আমরা আসলে জীবনটা উপভোগ করতে হবে এত নেতিবাচকতার মাঝেও। তাহসান ভাই, শুরুতেই আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে ঈদ গেল কিছুদিন আগে, লকডাউন, কোয়ারেন্টাইন, এই শব্দগুলোর সাথে আমরা খুব একটা কিন্তু ইউজ টু ছিলাম না কিছুদিন আগ পর্যন্ত। বাট এখন কেন জানি জীবনের সাথে খুব ভালোভাবে গেছে কোয়ারেন্টাইন কিংবা লকডাউন। আপনার এই লকডাউন কোয়ারেন্টাইন লাইফটা কেমন যাচ্ছে? ঈদটা কেমন গেল? আসলে মহামারী প্যান্ডেমিক এটা সারা পৃথিবীর জন্যই একটা ট্র্যাজিক একটা ঘটনা। এক একজন এক একভাবে দেখবে। আমি যেটা মনে করি, সবাই যার যার জায়গা থেকে ঠিক কাজটা করলে কিন্তু আমরা এই সময়ের উত্তরণটা দেখতে পারবো। আমার নিজেকে যেভাবে আমি জাজ করি, আই এম অ্যান আর্টিস্ট অ্যাজ অ্যান এন্টারটেইনার। আমার কাজ হচ্ছে মানুষকে এন্টারটেইন করা। তোমারও কাজ সেটাই, তুমি সেটাই করছো। জি। কিন্তু আমাদের একটা বাধার সম্মুখীন হতে হয় যে কোনো ক্রাইসিসের সময়। যখন আমরা আমাদের কাজগুলো করি, তখন আমাদেরকে একটু শুনতে হয় যে আপনারা এই সময়ও গান বাজনা করছেন, এই সময়ও নাটক সিনেমা করছেন। আমার আমার কথা হচ্ছে যে এই ধরনের মানুষগুলোকে ডিল করা ছাড়া বাকি সময়টা আমার মনে হয় আমার ঠিকভাবে যাচ্ছে। বাধা যেটা লাগে, যখন একটু দমে যাই, কাজ কমিয়ে দিতে ইচ্ছা করে, তখন এরকম কথা শুনি যে আপনারা এই সময়ও গান বাজনা করে যাচ্ছেন। মানে মানুষের একটা ধারণা, কিছু মানুষের, যে এটা আসলে শিক্ষার অভাব আমি বলবো, যে সব কাজ চলতে পারবে, লকডাউন শিথিল হবে, সবাই সবার প্রফেশন শুরু করার চেষ্টা থাকবে, কিন্তু আমাদের কাজটা শুরু করার চেষ্টা আমরা করলেই এক ধরনের বাধার সম্মুখীন হব। এমন একটা ধারণা যে আমাদের কাজটা আসলে কাজটা, বিনোদন জগতে আমরা যারা কাজ করি, আমাদের কাজটা আসলে কাজ না। সো আমি এই কথাটা তোমার শোয়ের মাধ্যমে সবাইকে বোঝাতে চাচ্ছি যে আমিও সবার মতোই ঘরে লকডাউনই আছি, কিন্তু আমিও চেষ্টা করছি আমার কাজটা করার। আর আমার কাজ হচ্ছে, অথবা আমাদের কাজ হচ্ছে, বাংলাদেশের মানুষকে বিনোদন দেয়া। সেটা ঘরে বসে একটা শর্ট ফিল্ম শুট করা হোক, আর ঘরে বসে পিয়ানো বাজিয়ে মানুষের ট্রু। জন্য গান করা হোক, সেভাবেই কাটছে। আর ট্রু। আহ, গান শুনছি, সিনেমা দেখছি, লেখালেখি করছি। লেখালেখিটা হয়তো একটু বেড়েছে রিসেন্টলি, সো এভাবেই চলছে। তাহসান ভাই, একটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে তাহসান ভাই নিজেকে, তাহসান খান নিজেকে কি বলে পরিচয় দিতে, মানে ইফ আই আস্ক ইউ অ্যাবাউট ইউর আইডেন্টিটি, আপনি নিজেকে কি বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আ সিঙ্গার অর অ্যান অ্যাক্টর? আমি আসলে নিজের পরিচয়টা
দিতেই চাই না। আমার পরিচয় মানুষ ঠিক করে নেবে। আমি আমার কাছে আমার বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনের কাছে আমার একটা পরিচয় আছে। এটা যেরকম হুম, আমি নিজে ডিসাইড করি। কিন্তু আ এখন এত বছর ১৫-২০ বছর কাজ করার পরে বিভিন্ন সেক্টরে এন্টারটেইনমেন্ট এর মাঝে বিভিন্ন জায়গায় আমি রিয়ালাইজ করেছি যে আ একেকজনের মানুষের কাছে আমি একেকভাবে আসলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আ যখন আমি ব্যান্ডের গান করতাম তখন কিছু মানুষ আমার কাজকে ভালোবেসেছে। তারপর যখন সোলো অ্যালবাম করেছি কিছু মানুষ আমাকে ভালোবেসেছে। তারপর যখন নাটক করেছি কিছু মানুষ আমাকে ভালোবেসেছে। একেকজন কিন্তু একেক জায়গায় আমাকে ভালোবাসে তাদের নিজের মতো করে। যেরকম আমি যখন এই লকডাউনে একটা কবিতা লিখলাম এবং সেটাকে গানে রেকর্ড হুম, করলাম 'অদৃশ্য পরজীবী'। সেটা রিলিজ পাচ্ছে। গানটা পড়ে যাদের রেসপন্স পেলাম আমি বুঝলাম যে এরা সেই মানুষ যারা আমার লেখা গানগুলো পড়ে আমার কাজের প্রেমে পড়েছিল, যাদের কাছে আমি শুধু একজন গীতিকার, যাদের কাছে আমি একজন সুরকার। সো এই কাজ দিয়ে আমি তাদের কাছে কিন্তু বেঁচে থাকবো গীতিকার এবং সুরকার হিসেবে। আবার যখন পিয়ানো বাজিয়ে গান করছি এবং সেগুলো ফেসবুকে মানুষ দেখছে এবং তাদের ভালোবাসা পাচ্ছি, তখন আমি যে ভালোবাসাটা পাচ্ছি আমার মনে হচ্ছে তাদের কাছে আমি একজন গায়ক। এবং তাদের কাছে আমি এই হিসেবেই বেঁচে থাকবো। আবার যখন একটা নাটক রিলিজ পাচ্ছে সেটার যখন আমি ফিডব্যাক পাচ্ছি আমার মনে হচ্ছে যে তাদের কাছে আমি একজন অভিনেতা। সো আমি নিজেকে খুব লাকি মনে করি যে যে যখনই একটা মানুষ বিভিন্ন জায়গায় কাজ করা শুরু করে অনেক প্রতিবন্ধকতা তাকে ফেস করতে হয়। তাকে শুনতে হয় যে আপনি সব জায়গায় কাজ করতে যাচ্ছেন কেন? আমি যেটা নিজেকে লাকি মনে করব যে আমি সেই জায়গাটা থেকে বেরিয়ে এসেছি। আমাকে সব জায়গাতেই বেশ অনেক সংখ্যক মানুষ কিন্তু আ অ্যাকসেপ্ট করেছে। আ আমাকে অনেক সিঙ্গাররা বলে যে, "তুই কিভাবে পারলি?" তারাও চেষ্টা করেছে। তারাও অভিনয় করার চেষ্টা করেছে, নাম বলব না। বেশ কয়েকজন সিঙ্গার। আবার যারা অভিনেতা বন্ধু আছে তারাও গান করার চেষ্টা করছে। তারাও বলে যে, "ভাই আপনি কিভাবে পারেন?" আমি তাদেরকে একটু টিপস দেই। আমার কথা হচ্ছে যে, জোর করে কিছু করতে হবে না। এক্সপেরিমেন্ট করতে হবে। বাট ডিসিশনটা ছেড়ে দিতে হবে অডিয়েন্সের উপরে। অডিয়েন্সের উপরে ট্রু। অডিয়েন্সই আমাকে বোঝাবে যে আমি কোন কাজটা করব, কোন কাজটা করব না। আমার কথা হচ্ছে সমালোচনা গ্রহণ করার একটা মানসিকতা থাকতে হবে। সো আমি যেটা করি, আমি সমালোচনাগুলো গ্রহণ করি, গঠনমূলক যেগুলো। আর কিছু আছে ইন্ডাস্ট্রি পলিটিক্স এর কারণে সমালোচনা হয়। যেরকম আমি একজন ডিরেক্টরের সাথে হয়তো এখন কাজ করছি, ওই ডিরেক্টরকে পছন্দ করে না হয়তো অনেক অ্যাক্টর এবং অনেক ডিরেক্টর। সো তারা হয়তো ফেসবুকে ৩০-৪০ জনকে হায়ার করেছে ওই ডিরেক্টরের সাথে আমার কাজ হলেই সেগুলোকে নিয়ে নেগেটিভ লেখা। সো এই ধরনের পলিটিক্স এর সমালোচনা আমি বুঝি। সেগুলো আমি আ বাদ দিয়ে আমি যখন গঠনমূলক সমালোচনা দেখি যে ভাইয়া এই ধরনের গান আপনি আর কেন লিখছেন না? অথবা এই ধরনের আগে আপনার সুর করা যেগুলো সেগুলো কেন করছেন না? এই ধরনের সমালোচনাগুলো আমি শুনি। কিন্তু যখন দেখি যে আ এমন কিছু কথা আসছে যেটা আসলে কোনো ইন্ডাস্ট্রি পলিটিক্স এর কারণে সেগুলো আবার হুম, ফিল্টার করি। সো সমালোচনাগুলো থেকে আমি শিখে আমি কিছু কাজ বাদ দিয়ে দেই, কিছু কাজ আবার বেশি, বেশি করি। সো তুমি যেটা বললে যে কি পরিচয়? আমার পরিচয় আমার অডিয়েন্স আমাকে ঠিক করে দেয়। আমার ভক্ত শ্রোতা যারা তারা আমাকে যেভাবে দেখতে চায় সেটাই আমি। এখন তার মানে কি এইটা যে আমি আ শুধুমাত্র তাদের আ কথাতে আমার পরিচয় ঠিক করব? না। আমি আমার কিছু স্বপ্ন আছে। সেই স্বপ্ন থেকে আমি কাজগুলি সেখানে আমি যখন কাজ করি আমি নিজেকে একজন আর্টিস্ট হিসেবে দেখি, একজন এন্টারটেইনার হিসেবে দেখি। আমার মৃত্যুর পরে মানুষ যেন আমাকে একজন এন্টারটেইনার হিসেবে মনে রাখে, আর্টিস্ট হিসেবে মনে রাখে। এই যে প্যান্ডেমিক যাচ্ছে গত ২ মাস, আমি কিন্তু অনেকবার অনলাইনে আসছি। অনেকভাবেই হোক, সেটা অকশনের মাধ্যমে হোক, সেটা বাসা থেকে লাইভের হুম, মাধ্যমে হোক, ওয়েবিনারের মাধ্যমে হোক, তোমাদের মাধ্যমে হোক অথবা হুম, লকডাউনের শুটিং এর মাধ্যমে। আমি চাই এই খারাপ সময়টায় যেন মানুষ পার করছে, একটা সময় যখন ফিরে তাকাবে, তখন ফিরে তাকালে যেন যেই ৪, ৫, ৬, ৭ জন এন্টারটেইনার এর কথা তার মনে পড়বে যে এই খারাপ সময়টা বাংলাদেশকে এই ৪, ৫, ৬ জন এন্টারটেইনার আসলেই অনেক কিছু দিল। আমাকে যেন সেই কাতারে মানুষ রাখে। আমি সেই কারণেই কিন্তু এখন এত বেশি লাইভে আসছি, এত বেশি বাসা থেকে পারফর্ম করার চেষ্টা করছি। আগে কিন্তু আমি এই কাজগুলো করতাম না। কারণ আমার মনে হচ্ছে এটা একটা এক্সাক্টলি। খুবই কঠিন সময়। এবং জি। এই সময়টা বাংলাদেশের মানুষের পাশে যদি আমি একজন এন্টারটেইনার আর্টিস্ট হিসেবে থাকি, তাহলে আমি যতটুকু ভালোবাসা এতদিন পেয়েছি, ভবিষ্যতে আরো ভালোবাসা পাবো। এবং আমিও আমার যে পরিচয়টা একজন আর্টিস্ট হিসেবে আসলে ইতিহাসের পাতায় এভাবেই হয়তো একটু ছোট্ট করে আমার জায়গাটা করে রাখবো।
ভাইয়া আপনার এই কথার ভিতর থেকে আমার যে প্রশ্নটা ছিল যে আম, আপনি আসলে নিজেকে কি পরিচয় দিতে চান, সেখান থেকে কিন্তু আমি অনেকগুলো মানে টপিক পেয়েছি যেটা নিয়ে আমি আপনার কাছ থেকে জানতে পারি। আপনি ইন্ডাস্ট্রি পলিটিক্স এর কথা বলছিলেন। আহ, এই যে যেমন আপনি একটা ডিরেক্টরের সাথে কাজ করছেন, কিংবা হয়তো তাকে পছন্দ করে না কোনো আর্টিস্টরা, কিংবা যাই হোক এরকম একটা পলিটিক্স, আপনি সেটা বুঝে যান। আপনি যখন বুঝতে পারেন, আবার সেই মানুষগুলো যখন আবার আপনার সামনে আসে, আপনার যখন তাদেরকে ফেস করতে হয়, আমি যেমন পার্সোনালি ইফ আই ডোন্ট লাইক এনিওয়ান, আমি যদি শুনি যে কেউ আমাকে আমাকে নিয়ে এরকম পলিটিক্স করছে, আমি না তার সামনে গেলেও একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, আমি পারি না ডিল করতে। আপনি কিভাবে ডিল করেন? মানে যে আপনি এটা আসলে বুঝতেছেন যে সেই মানুষটা আপনাকে নিয়ে পলিটিক্স করছে, আপনাকে নিয়ে অনেক কিছু বলেছে, নোংরা রাজনীতি করছে, তখন আপনি কিভাবে ডিল করেন? আহ, শুরুর দিকে আমার এটাতে কষ্ট হতো যখন দেখতাম যে আমার চেয়ে এত সিনিয়র আর্টিস্ট উনি বলে বেড়াচ্ছেন যে ওই আর্টিস্টরা অথবা ওই ব্র্যান্ডরা কনসার্টে আসলে আমরা কনসার্ট করব না। সো তখন হুম, খুবই কষ্ট লাগতো যে এত বড় মাপের আর্টিস্ট উনি আমাদের ছোট এত আমি ইয়াং একজন আর্টিস্ট নিয়ে এরকম কেন করছেন। তারপরে আমি যেটা রিয়েলাইজ করলাম এটা আসলে সবাই আসলে টিকে থাকার লড়াইয়ে আছে। হুম, টিকে থাকার লড়াইয়ে তখনই মানুষ থাকে যখন সে তার নিজস্ব অবস্থান নিয়ে আহ, আসলে সন্দিহান থাকে। তার যেই এক্স্যাক্টলি। মেধা এবং প্রতিভা সেটার প্রতি তার আস্থা থাকে না বলে সে হয় কি কনসেন্ট্রেট করে কিভাবে করে কেউ একটু ভালো করতে থাকলে তাকে যেন দমিয়ে রাখা যায়, অথবা কেউ যদি অগ্রজ হয় তাকে কোনভাবে টেনে নিচে নামানো যায় যেন তার জায়গাটায় সে কোনোভাবে যেতে পারে। সো আমি ব্যাপারটা বুঝি যারা ইন্ডাস্ট্রি পলিটিক্স নিয়ে অনেক বেশি তৎপর, যেরকম সাংবাদিক ভাইদের সাথে এক ধরনের আহ, বোঝাপড়া থাকা, যেন তার হুম, নিউজটা এমন ভাবে করা এবং সে যাকে পছন্দ করে না তাকে নিয়ে আরেকভাবে নিউজ করা। সব হুম, সাংবাদিক ভাইরা তো সব প্রফেশনেই ভালো আছে খারাপ আছে, আমাদের জি, প্রফেশনেও আছে সাংবাদিকতায় আছে। সো ওইভাবে পলিটিক্স করা হয়, অনেকভাবেই ইন্ডাস্ট্রি পলিটিক্স করা হয় কিন্তু। সো আমার কথা হচ্ছে যে আমি এত বছরে রিয়েলাইজ করেছি এটা আসলে টিকে থাকার লড়াইয়ের জন্য মানুষ করে। সো যে ইন্ডাস্ট্রি পলিটিক্সে ওইভাবে করে করছে, আমি যে তাকে আসলে ঘৃণা করি তা না, আমি তাকে আসলে করুণা করি। যে আহ, একটা হচ্ছে মেধা এবং শ্রম প্রতিভা দিয়ে দর্শকের ভালোবাসা নিয়ে বছরের পর বছর কাজ করে যাওয়া, এবং কিছু কাজ ভালো হবে কিছু কাজ খারাপ হবে এভাবেই এগিয়ে যাওয়া। আরেকটা হচ্ছে হুম, যে এরকম ইন্ডাস্ট্রি পলিটিক্স করে সবাইকে কম্পিটিশন ভেবে বা এক একজনের এগেনস্টে কথা বলে নেগেটিভিটি ছড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, ওইভাবে যারা চেষ্টা করে আমি দেখেছি তারা আসলে টিকে থাকে না, এবং তারা আসলে সাময়িক সময়ের জন্য তারা থাকলেও লং টার্মে মানুষের ভালোবাসা তারা পায় না, কারণ মানুষ বুঝে যে কোন কাজটা মেধাশ্রম প্রতিভার প্রতিফলন আর কোন জি। কাজটা হচ্ছে গিয়ে জাস্ট একটা সাময়িক একটা কিছু ব্যাপার। একটা জিনিস তাহসান ভাই আপনার সম্পর্কে, আমি আমি কিন্তু বিভিন্ন সেক্টরে আমি নিজেও কাজ করেছি। আমি আরজে ছিলাম, আমি উপস্থাপনা করি, আমি অভিনয় করেছি। আহ, তো আমার কাছে আমাকেও কিন্তু ভাইয়া এই জিনিসটা শুনতে হয়েছে যে ইউ আর গুড ইন দ্যাট থিং, তুমি কেন আবার এখানে এটা করতেছো, সব একসাথে করতে গেলে তো তুমি পারবা না। এরকম নানান কথা এটা আমাকে শুনতে হয়েছে। বাট বিষয়টা হচ্ছে যে আমার তখন মনে হতো যে মানুষ যখন এত বলছে, আমি তাহলে করে দেখিয়ে দিই। আপনার ভিতরে কি কখনো এরকম জিদ কাজ করতো, মানে যে না আমাকে অভিনয়টা ভালো করে দেখাতেই হবে? যারা বলছে যে তুই গান গাইতি, গান নিয়েই থাক, কেন তুই আবার অভিনয় করতে আসলি? হ্যাঁ, হ্যাঁ, আবার হ্যাঁ। অনেকে মনে করে যে না ঠিক আছে, এখন তো সে অভিনয়ে খুব ভালো, খুবই নাম করা অভিনেতা হয়ে গেছে, খুবই ডিমান্ডিং একজন অ্যাক্টর হয়ে গেছে, তার আর কি দরকার গান করা, তাকে আর শোতে আনা কি দরকার? তো আপনার কি জিদটা কাজ করতো? আহ, আমি আসলে খুব জেদি মানুষ না। আমি ওই যে বললাম সমালোচনা শুনি, শুনে তারপরে শেখার চেষ্টা করি যে কোনটা গঠনমূলক সমালোচনা। সো আমার কথা হচ্ছে যে আমি আমার পরিচয়টা ঠিক করেছি যে আমি একজন আর্টিস্ট। সো আমি আর্ট নিয়ে কাজ করি এখন। আহ, আমি যাদেরকে রোল মডেল হিসেবে দেখি তাদের নাম নেয়ার স্পর্ধা আমার নাই। আহ, হুম, কিন্তু তারা সবাই কিন্তু পলিম্যাথ ছিলেন। তাদের তাদের কিন্তু একটা আহ, উম, কাজে তারা কিন্তু শুধু মনোনিবেশ করেননি, তারা হয়তো গান লিখেছেন, তারা তারা সুর করেছেন, তারা স্ক্রিপ্ট লিখেছেন, বই লিখেছেন, অসংখ্য সিনেমা ডিরেকশন দিয়েছেন। আমি তাদের নাম বলবো না কারণ তাদের নামের পাশে আমার নাম জোড়া দেওয়ার আস্পর্ধা আমার নেই, কিন্তু তারা আমার রোল মডেল। সো তারা যেহেতু পেরেছেন এবং তারা তাদেরকে পলিম্যাথ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, পলিম্যাথ হচ্ছেন তারা যারা মাল্টিপল ফিল্ডে মাস্টারি অর্জন করতে পারেন। সো আমি সেরকম হতে চেয়েছি। এখন সেটা আমি হতে পারবো কিনা সেটা তো ইতিহাস এবং
পরবর্তী প্রজন্ম ডিসাইড করবে, কিন্তু আমার স্বপ্ন আমি পার্সু করবো না সেটা তো আসলে কেউ বলে দেওয়ার রাইট নেই। সো আমি সেভাবে জিনিসটা দেখি, আমি আমার স্বপ্ন পার্সু করব। সফল হলে মানুষ আমাকে বলবে যে উনি একজন সাকসেসফুল পলিম্যাথ ছিলেন। এখন এটাও সত্য যে সব বিষয়ে যদি কনসেন্ট্রেট করা হয় তাহলে সবকিছুতে হয়তো ভালো নাও করা যেতে পারে। আমি যেরকম খেয়াল করেছি, আমি শিক্ষকতা করেছি অনেক বছর এবং আমি পড়াশোনাতে ভালো ছিলাম বলেই আমি ভালো করেছি আমি শিক্ষকতা ফিল্ডে, কিন্তু আমি দেখেছি শিক্ষকতা এবং এন্টারটেইনমেন্ট সেক্টরে কাজ করতে যে আমি দুদিকে হয়তো ফুল কনসেন্ট্রেশন দিতে পারিনি একটা সময় আমার মনে হয়েছে। সে কারণে কিন্তু আমি 3-3.5 বছর আগে আমি চিন্তা করেছি আপাতত আমি শিক্ষকতাটা বন্ধ রেখে আমি পুরোপুরি এন্টারটেইনমেন্ট সেক্টরে কাজ করব। সো যারা ওই কথাটা বলেছে সমালোচনা যে এত কিছু করে কি ব্যালেন্স করা যায় কিনা, তাদের কথারও মেরিট আছে, কিন্তু এখন যখন আমি এন্টারটেইনমেন্টে কনসেন্ট্রেট করছি আমি কিন্তু এন্টারটেইনমেন্টেই কনসেন্ট্রেট করছি। সো এন্টারটেইনমেন্টে গান আছে, অভিনয় আছে, সিনেমা আছে, আর অনেকগুলো ফিল্ড আছে। সো এর মানে এই না যে আমি আসলে অনেক কিছু করব না, আমি অনেক কিছু করব যতক্ষণ পর্যন্ত আমার মনে হয় আমি 100% দিতে পারছি। সিনেমার কথা থেকে আমি একটু আসি। আপনি সিনেমাতে নিজেকে নায়ক হিসেবে মনে করেন নাকি আপনি একজন অ্যাক্টর হিসেবে নিজেকে মনে করছেন সিনেমাতে? আমি আসলে লাস্ট কয়েক বছরে অ্যাক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। নোল্যান্স ম্যান যে সিনেমাটা নিয়ে আমি খুব এক্সাইটেড, মুস্তাফা সরোয়ার ফারুকীর, এটা একটা অসাধারণ কাজ হবে। সো ওখানে আমি আসলে একজন অ্যাক্টর হিসেবেই কিন্তু মানুষ আমাকে দেখবে। নওয়াজুদ্দিন সিদ্দিকী ইজ অ্যান অ্যাক্টর অন আ লেভেল যেটা আসলে মানুষ জানে। তার সাথে কাজ করতে পেরে আমি অনেক শিখতে পেরেছি। সো এই সুযোগগুলো আমি কাজে লাগাতে চাই, কারণ নায়ক মানুষ আমাকে ভাবলো কি ভাবলো না, যেরকম নাটকে আমাকে নায়ক ভাবে, রোমান্টিক নায়ক ভাবে, এটা আমার জন্য একটা প্রাপ্তি, আমি কখনো ভাবিনি। কিন্তু এখন আসলে কাজ করার সময় কাজের প্রেমে করেছি, তো এখন আমার অ্যাক্টিং এর প্রতি ভালোবাসা থেকে আমি বলছি যে আমি আসলে সামনে অ্যাক্টর হিসেবেই আসলে বেশি নিজেকে দেখতে চাই। সামনে বেশ কয়েকটা সিনেমার কথা চলছে। করোনার সময় তো আসলে সিনেমার রিলিজ হচ্ছে না, বাট বেশ কয়েকটারই কথা হচ্ছিল। তো সেগুলো সবগুলোতে স্ক্রিপ্টে আমাকে আসলে অ্যাক্টর হিসেবেই মানুষ দেখতে পাবে। এবার একটু কিছু ঝটপট প্রশ্নে আমি যাই। নাটকে আমরা তাহসান খুব দেখি হচ্ছে যে রোমান্টিক অ্যাক্টিং করতে, মানে যেগুলো দেখে আসলে মেয়ে দর্শকরা আরো বেশি বেশি ফ্যান হয়ে যায়। বাস্তব লাইফে তাহসান ভাই কি রোমান্টিক? বাস্তব লাইফে রোমান্টিক, যখন রোমান্টিক হওয়ার সুযোগ তখন রোমান্টিক, সবসময়। তখন এমনি না। ওকে, আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই তাহসান আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি তো আমাদের অনেক অভিনেত্রীর সাথে কাজ করেছেন যারা অনেক পপুলার অ্যাক্ট্রেস, ভালো অ্যাক্ট্রেস, নামকরা অ্যাক্ট্রেস, তাদের সাথে কাজ করেছেন। তো ডেফিনেটলি অ্যাক্ট্রেস, নায়িকা, সুন্দরী, তাদের ব্রেনও আছে। সো ইফ আই আস্ক ইউ ফর এনি র‍্যাঙ্ক, যে আপনি এই আর্টিস্ট গুলোকে র‍্যাঙ্ক করবেন বিউটি উইথ ব্রেইন অনুসারে, আপনি তাদেরকে কিভাবে র‍্যাঙ্ক করবেন? আমি নাম বলছি, হ্যাঁ? আচ্ছা। মেহজাবিন, বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, অপি করিম, নুসরাত ইমরোজ। অনেকগুলো নাম তো। জি, বিউটি উইথ ব্রেইনস। জি, সো আমরা ধরে নিচ্ছি যে সবাই তো বিউটিফুল। এখন ইয়া। ব্রেইনস কার? আমি জানি যে সবচাইতে বুদ্ধিমান এবং পড়াশোনা করা এবং এডুকেটেড অপি করিম। সো তার সাথে আমার যতবারই কাজ করার সুযোগ হয়েছে, আই হ্যাভ সিন ইট, শি ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট। সো অপি করিম হ্যাজ টু বি নাম্বার ওয়ান। আর বাকিদের আসলে পড়াশোনা কতটুকু আমি আসলে জানা নেই। তারা সবাই নিশ্চয়ই পড়াশোনা করেছেন স্ব ফিল্ডে, কিন্তু আমার এমন ক্লোজ হয়তো কেউ না যে তার পুরো পড়াশোনা নিয়ে আমি জানি। সো আসলে বাকিটুকু র্যাঙ্ক করতে পারবো। সো বাট আপনার নাম্বার। কাজ করে আমি যেটা বুঝেছি বুদ্ধিমত্তার দিক থেকে, কেরিয়ার রিলেটেড বুদ্ধি, মেহজাবিন এবং তিশা দুজনই নাম্বার 2। They are very ওকে, intelligent when it comes to thinking of their career, কিভাবে করে অলরাইট। নিজেদের ক্যারিয়ারকে ডেভেলপ করতে হবে, ব্র্যান্ডিং করতে হবে। They're both brilliant. আর বাকি So দুইজনকে তারা তাহলে নাম্বার আমরা 2। র‍্যাঙ্কিং এ লাস্টে রাখতে পারি, তাই বাকি তো? দুজন কে ছিল? বিদ্যা সিনহা মিম এন্ড তানজিন তিশা। ও বিদ্যা সিনহা মিম, ওর বয়স হচ্ছে কিন্তু ওর মাঝে ছেলে মানুষই আছে। সো ও, হ্যাঁ, থার্ড র্যাঙ্কে। আর তানজিন তিশাও
হ্যাঁ, ও বুদ্ধিমান, কিন্তু র্যাঙ্কে দুজনই থার্ড। সো এখন আরেকটা প্রশ্ন ভাইয়া, যদিও অ্যাজ অ্যান অ্যাক্টর আপনার এইসব অভিনেতাদের সাথে একই সেটে কাজ করা হয়নি, বাট ডেফিনেটলি আপনি তাদের কাজ দেখেছেন, তাদের কাজ সম্পর্কে জানেন। আমি তিনজন অ্যাক্টরের নাম বলবো, যে অ্যাক্টরের নাম শুনলে ফার্স্ট যে ওয়ার্ড কিংবা সেন্টেন্সটা আপনার মাথায় আসে আপনার সাথে সাথে সেটা বলতে। ফার্স্ট হচ্ছে অপূর্ব ভাই। হিরো। নিশো ভাই। ডাইভার্স। অ্যান্ড জন কবির। অ্যাক্টর হিসেবে মানে হোয়াট এভার ইট কামস ইন ইউর হেড ফার্স্ট। কিছু আসে না। ওকে, আচ্ছা। আমার এই প্রোগ্রামে শবনম ফারিয়া এসেছিল। তো মানে শবনম ফারিয়ার সাথে আমার একটা সেশন হয়েছে, সেখানে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম একটা প্রশ্ন, যে তোর যদি মিডিয়াতে কারোর সাথে প্রেম করতে হতো, যে কারোর পরে হিট অন করতে হতো, তাহলে তুই কার পরে হিট অন করতি? তো ও তখন আপনার নাম বলেছে। বাট ওর খুব দুঃখ, যখন ও ইন্ডাস্ট্রিতে এসেছে, যখন আপনার সাথে ওর কাজ হয়েছে কিংবা কাজ হওয়ার মতো মানে ওরকম সুযোগ হয়েছে, তখন ইউ আর নট সিঙ্গেল, সো সেটা পারে নাই। এবং ও এখন ম্যারিড হয়ে গেছে, সেটা ওর মানে সেটা আর কোনো ওয়ে নাই যে সে কিছু করবে। বাট আরেকটা মজার তথ্য সে দিয়েছে, আপনাকে দেখলে তার নাকি হাত পা কাঁপে। হ্যাঁ, তো তো আপনি শবনম ফারিয়ার এই কোয়েশ্চেনের আনসারটা, মানে কোয়েশ্চেন ঠিক না, এটার আনসারটা আপনি কি দিবেন? কিছু আহ, একটা বলতে তো হবে ওকে ওকে বেচারিকে। আমি অনেক আগে থেকেই চিনি এবং স্নেহ করে, ছোট বোনের মতো দুষ্টামি করে কথাগুলো বলে। ও আসলে মজা করি কথাগুলো বলে, এর মধ্যে আমার মনে হয় না ও সিরিয়াস। বাট ও যে আমার সিরিয়াস ভক্ত এটা আমি জানি, আমার গানের ছোটবেলা থেকে জি। এতটুকু আমি জানি। বাট এই কথাগুলো বলে মজা করে আমার সাথে। যেমন আমি আমি যতদূর মানে আমার প্রোগ্রামে সে বলছিল যে তার লাইফে যদি কোনো সেলিব্রিটি ক্রাশ থেকে থাকে তাহলে দুইটা ক্রাশ, একটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা আর একটা হচ্ছে হাসান খান। সো ওর স্ট্যাটাস গুলো দেখলে বোঝা যায়। হ্যাঁ, ও খুব সুইট। ওর মাঝে কোনো আছে না নিখাত, ওর মনের মধ্যে যায় ওভাবে করে বলে দেয় মজা করে। কোনো মানে আই রিয়েলি লাইক হার অ্যাজ এ পারসন, জেনুইন। কারণ মিডিয়াতে আমরা যারা কাজ করি আমরা কথা বলার আগে অনেক চিন্তা করি তো। কারণ কে কি ভাবলো, কে কি চিন্তা করলো, ওকে আমি খেয়াল করেছি। ওর স্ট্যাটাস গুলো দেখলেও মনে হয় ও আসলে এত চিন্তা করে না, ও যেটা সেটা বলে দেয়। সো এক্স্যাক্টলি বাট এই ঠাস ঠুস করে বলে দেয়। সুইট আছে, বাট এই কথাটা কিন্তু মজা করেই বলে। ও আমাকে অনেক পছন্দ করে আমি জানি, কিন্তু এই কথাটা আচ্ছা, মজা করে। আই ডোন্ট থিঙ্ক ভাই মজা করে বলে। এনিওয়ে, সেই টপিকে আমরা না যাই। আচ্ছা। আপনার এরকম বহুত মানুষ আছে যাদের মানে ক্রাশ আপনি ইভেন ইন্ডাস্ট্রিতেও থাকে, অনেকে থাকে না, জুনিয়র অনেক আর্টিস্ট, নতুন আর্টিস্টরা কিংবা ইয়েতেও আছে, যারা আপনার খুব প্রেমে পড়ে যায়, প্রেমে পড়ে পাগলামো কিছু করে, তাদেরকে আপনি কিভাবে ঠান্ডা করেন? আমি জানি না তোমার প্রশ্নটা আসলে কোন দিক দিক থেকে অ্যান্সার করবো। কারণ যে কোনো আর্টিস্ট তাদের যখন হাজার থেকে লাখ, লাখ থেকে কোটি মানুষ তাদের চিনে ফেলে, কোটি মানুষের ভালোবাসাটা যখন আসে তখন হয় কি অনেকভাবেই ভালোবাসাটা আসে। সো ছোটবেলায় আমার যখন বয়স কম ছিল তখন হয়তো মেয়েরা হাত কেটে ফোন দিত, অথবা বাসায় গিয়ে চিঠির পর চিঠি আসতো, অনেক কিছুই হতো, হয়তো বাসার সামনে দাঁড়িয়ে থাকতো মানুষ। কিন্তু এখন তো আসলে আমার বয়স হয়ে গেছে, এখন আমার কন্যা সন্তানও বড় হচ্ছে। আহ, যদিও আমি সিঙ্গেল, কিন্তু এখন ওই লেভেলের পাগলামি কিন্তু আসলে হয় না। সো এখন এগুলো নিয়ে তেমন একটা ভাবতে হয় না। একটা সময় খুব ভাবতে হতো, কারণ একটা সময় পাগলামিটা এত বেশি ছিল, অনেক মানুষের ঝামেলা হতো, কিন্তু এখন অতটা ঝামেলা হয় না। সো এগুলো নিয়ে তেমন ভাবতে হয় না। হাসান খান প্রেমে পড়েছে কয়বার? প্রেমে পড়েছি কয়বার? 3 বার। বড় সংজ্ঞাটা কি ভাই আপনার কাছে? আহ, এক একটা প্রেম তো এক এক রকম। প্রথম যখন প্রেমে পড়েছিলাম তখন ইউনিভার্সিটিতে পড়তাম, ক্লাসমেটের সাথে প্রথম বন্ধুত্ব থেকে এক ধরনের অনুভূতি, সেটা জাস্ট একটা পিওর ইমোশনাল একটা অনুভূতি ছিল। সো ওইটা একরকমের। তারপরে সেকেন্ড যার প্রেমে পড়লাম তাকে আহ, বিয়েই করেছিলাম, সেটা আরেক রকমের অনুভূতি ছিল, অনেক লম্বা একটা সফর ছিল, সেটা আরেক ধরনের অনুভূতি। সংসার করা, ইমোশনাল ফিজিক্যাল একটা বন্ড তৈরি হওয়া অনেক বছর ধরে, সেটা আরেক রকমের অনুভূতি ছিল। তারপর আরেকবার প্রেমে পড়েছিলাম, সেটাও আরেক ধরনের অনুভূতি ছিল, সেটা হয়তো একটু প্লেটোনিক একটা ব্যাপার ছিল। আহ,
সো এক একটা প্রেম আরেকটা এক এক ডিমেনশনের হয় আসলে। এই মুহূর্তে কি তাসমান ভাই সিঙ্গেল? হ্যাঁ, এই মুহূর্তে সিঙ্গেল। আচ্ছা, বাট একটা জিনিস আমার, বাট নট হ্যাঁ, সিঙ্গেল বাট নট অ্যাভেইলেবল। নট এভেলেবল। ওকে, উই গট দ্য আনসার। একটা জিনিস ভাইয়া, আমি প্রায় সময় এটা হিলোলের সাথে আলোচনা করি যে রাইট নাও ডেফিনেটলি ইউ আর দ্য মোস্ট এলিজিবল ব্যাচেলর। অনেক মেয়ে ভক্ত, অনেকের স্বপ্নের পুরুষ আপনি। সামহাও ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে কোনোভাবে কিছু করলেও তো কথা হবে, না করলেও কথা হয়, মানে এটা একটা কেন জানি তকমা লেগে গেছে যে ইন্ডাস্ট্রিতে কাজ করি তার মানে আমাদেরকে নিয়ে কিছু একটা রটাতেই হবে। মানুষের হয়তো নানান ধরনের ফ্যান্টাসি থাকে, আপনাকে নিয়ে কখনো কোনো কিছু শোনা যায় না কেন? ইজ ইট বিকজ আপনি খুব মানে ইন্টেলিজেন্ট ওয়েতে খুব মেনটেন করেন, অর আসলেই আপনি আপনাকে নিয়ে কোনো কিছু বলার নাই? আমাকে নিয়ে শোনা যায় না এটা ঠিক না। আমার ওই যে বললাম ইন্ডাস্ট্রি পলিটিক্সের কারণে আমারও শত্রু আছে। তারাও আমাকে নিয়ে কথা রটানোর চেষ্টা করেছে বিভিন্ন সময়। আমি যেটা করি এগুলো ইগনোর করি। কারণ আমি যদি সেগুলোর পাল্টা রিপ্লাই দেই তাহলে হবে কি আরো কথা হবে, আরো বেশি মানুষ লিখতে পারবে। সো আমি যেটা করি যে সেই সুযোগটা দেই না। আমি যেটা বলি যে আমাকে নিয়ে যদি কোনো গসিপ হয় এটা এমনি মানুষ বুঝে যাবে যে ওটা গসিপ কি গসিপ না। যেরকম আমার ডিভোর্সের সময় একজন নায়িকাকে নিয়ে একজন দুইজন ডিরেক্টর ইচ্ছা করেই তাদের একটা স্বার্থের কারণে বিভিন্ন সেটে যে কথা বলতো যে এই নায়িকাটার সাথে ওনার প্রেম এই জন্য ডিভোর্স হচ্ছে। এখন যে যে সেটে যে বলছে সেই সেটের মানুষরা তো আমাকে যে বলছে যে এই দুইজন ডিরেক্টর কাজটা করছে। এখন আমি ওই দুইজন ডিরেক্টরের নাম নিব না কারণ তাহলে এটা নিয়েও বড় নিউজ হয়ে যাবে, ঠিক আছে, এক্স্যাক্টলি। তারাও আরো ফেমাস হয়ে যাবে। সো আমি জানতাম যে তাদের কি স্বার্থ এবং আমি এটাও জানি যে একটা না একটা সময় মানুষ বুঝবে যে ওটা মিথ্যা গসিপ। সো ওটা মানুষ বুঝেছেন মিথ্যা গসিপ, কিন্তু হয় কি একবার লেখা হয়ে গেলে কিছু মানুষ তো বিশ্বাস করে। আর এটা নিয়ে আমি কমপ্লেনও করতে পারি না কারণ প্রত্যেক প্রফেশনে অকুপেশনাল হ্যাজার্ড থাকে। সো যে কোনো দেশেই কিন্তু সেলিব্রিটিদের নিয়ে এই ঘটনাটা ঘটবে কারণ আমাদেরকে নিয়ে লেখাটা হয়তো মুখরোচক লেখা হলে কাটতি হবে বেশি। সো ব্যবসাটা বেশি হবে। সো যখন এই যে এখন যখন ইউটিউব ভিডিও হয় না, বিভিন্ন জায়গা থেকে ছবি কেটে কেটে একটা ভিডিও বানায় আর পেছনে একজন কথা বলতে থাকে, তাহসান এখন এটা করলেন, উনি ওনার সাথে ওনাকে এইটা করা হয়েছে, উনি এখন সিঙ্গেল আছেন কি, এরকম করে একটা অদ্ভুত একটা ভয়েসে একজন কথা বলতে থাকে এবং দেখেছি এগুলোর মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। হয়তো আমি 3 বছর আগে একটা ছবি পোস্ট করলাম আমার মেয়ের সাথে একটা ভিডিও রেস্টুরেন্টে, সেটা আমার আব্বা বলছে আচ্ছা এটা কোথায় ভিডিও লেখা, পিছনে কথা হচ্ছে তাসান তার সাবেক স্ত্রীর বাসায় যে তার মেয়ের সাথে খেলছেন সেটার দেখুন কিছু অদেখা ভিডিও। সো এই ধরনের যখন এইসব ভিডিও তৈরি হয় তখন তো আসলে মেজাজ খারাপও হয় আবার হাসিও পায়। এখন এই ভিডিওগুলো করেই কিন্তু তাদের ইনকাম হচ্ছে, এই যে এই ভিডিওগুলো মানুষ দেখছে, ভিউজ হচ্ছে, সেই চ্যানেলটার ইনকাম হচ্ছে। সো এটা শুধু যে আমাদের দেশে হচ্ছে তা কিন্তু না, এটা সব দেশেই সব জায়গায় হচ্ছে। হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। সো এই গসিপ অথবা এই ধরনের যা যা হয় সেগুলো নিয়ে কষ্ট হয়, বাট আমি যেটা ডিল করি আমি এগুলোকে ইগনোর করি। বাট যখন কিছু সিরিয়াস হয়ে যায় তখন আমি আসলে একটু কথা বলি। যেরকম ওই যে গসিপটা বললাম তখন যেটা হয়েছিল, যার সাথে গসিপ হয়েছিল সে সাংবাদিক ভাইদেরকে ফোন দিয়ে ডেকে অথবা তার ফোনে আমার সাথে কনভারসেশন গত অনেক বছরে দেখেছিল যে দেখেন একটা মানুষের সাথে এরকম কনভারসেশন হলে কোনো রকমের ভাই বোন সম্পর্ক এইভাবে তো আপনাদের বলা উচিত না। তারপর থেকে কোনো মেইন স্ট্রিম নিউজ পেপার আসলে কিন্তু এটা নিয়ে নিউজ হয়নি। সো গসিপ মাঝে মধ্যে যে হয়নি তা না, হয়, বাট এটা বুঝি যে এটা আমাদের প্রফেশনের পার্ট, সেগুলো ইগনোর করতে পারি। এবং আমার ভক্ত শ্রোতারা বুদ্ধিমান, হয় কি এক এক জনের ভক্ত শ্রোতাদের প্রোফাইল এক এক রকম। আমি খেয়াল করেছি গত 15-16 বছর অথবা যত বছরই কাজ করছি, আমার ভক্ত শ্রোতারা এডুকেটেড এবং দে আর ইন্টেলিজেন্ট এবং তারা বোঝে এবং তারা অকারণে গসিপ করে না আমাকে নিয়ে, এবং অকারণে কোথাও গসিপ দেখলে সেটা তারা বোঝে যে এটা একটা গসিপ। আমি একটু আপনার মেয়ে সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, হ্যাঁ, আপনার মেয়ে কে আপনার মানে প্রতিটা বাবা মারই তো স্বপ্ন থাকে। তো বাবা হিসেবে আপনার কোন স্বপ্ন আছে যে মেয়ে গান গাইলে ভালো হবে, অভিনয় করলে ভালো হবে, এরকম কোন স্বপ্ন কি আপনার মেয়েকে নিয়ে কখনো আপনি দেখেন? বিকজ আমি কিছুদিন আগে আপনার পোস্ট দেখছিলাম যে আপনি ওর বার্থডেতে প্রতিবারই আপনি কোনো না কোনো কিছু ওকে শেখানোর চেষ্টা করেন, কোনো না কোনো লাইফের কোনো একটা এথিক্স কিংবা কোনো একটা নীতি আপনি তার মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। সো আমার কাছে মনে হচ্ছে আপনি খুব ইন্টেলিজেন্ট ওয়েতে বাচ্চাকে মেনটেন করেন কিংবা বাচ্চাকে শেখানোর যে জিনিসটা সেটা খুব ইন্টেলিজেন্ট ওয়েতে করেন। সো
আপনার কি মনে হয়, মানে আপনি কি চাইবেন আপনার বাচ্চা মিডিয়াতে আসুক, গান গাক কিংবা অভিনয় করুক? আমি তাকে এখন থেকেই প্রাইভেসি আর প্রিভিলেজ, ফেম এগুলো নিয়ে ছোট ছোট গল্প বলি। এবং আমার মেয়ে মাশাআল্লাহ অনেক ইন্টেলিজেন্ট, সে ব্যাপারগুলো বোঝে। যেরকম সে অনেক ইউটিউব ভিডিও দেখে এবং সে বেশ কয়েক বছর ধরেই যেসব ইয়াং চাইল্ড ব্লগার্স আছে তাদের ফ্যান, তাদের মতো ইউটিউব চ্যানেল বাহ, করতে চায়, ব্লগিং করতে চায়, জয় রিভিউ করতে চায়। সো আমি তাকে কিছুই মানা করি না, কিন্তু আমি তাকে বোঝাই যে দেখো এই বয়সে যদি তুমি ওই মানুষের কাছে পরিচিতি পেয়ে যাও, তার কিছু নেগেটিভ ব্যাপার আছে। তোমাকে অনেক মানুষ খুব পছন্দ করবে, কিছু মানুষ নেগেটিভ কথা লিখবে, তুমি তখন কিভাবে রিয়্যাক্ট করবে? সো এই কথাগুলো তখন কনভারসেশনগুলো যখন তার সাথে হয়, আমি বুঝি যে আসলে সে নিজেই বুঝতে পারে যে এখনো সে রেডি না, তারও আর একটু সময় লাগবে নিজেকে প্রিপেয়ার করার জন্য, এবং সে বোঝে যে চর্চাটা করে এক জায়গাটায় যেতে হয়। বাট তবু আমি যখন দেখি সে হঠাৎ করে একটা গান ইউটিউবে শুনে সেটা লিরিক মুখস্থ করে ফেলে, সেটা সে গায় এবং সুরেই গায়, তখন মনে হয় যে সামথিংস আর মেন্ট টু বি। আমি হয়তো প্রাইভেসি নিয়ে চিন্তা করি, অনেক বছর আসলে ওর ছবি আমি পোস্ট করতাম না, ভিডিও পোস্ট করতাম না, বাট রিসেন্ট টাইমসে অনেক পেপার পত্রিকায় ওর ছবি ভিডিও ইউটিউবে এত চলে গেছে যে আসলে আমি একা ওকে আসলে প্রোটেক্ট করতে পারবো না মনে হয়, কারণ এটা because of her parents, she is always going to be under the limelight. So আমার আসলে ব্যাপারটাকে ফোর্সিবলি স্টপ না করে আমার ওকে আসলে গাইড করতে হবে, ওকে বোঝাতে হবে যে তুমি আসলে ডিসাইড করবে তুমি মিডিয়াতে আসবে কি আসবে না, এবং তুমি তোমার প্রাইভেসিটা কতটুকু রাখতে চাও সেটা তোমার উপর। বাট ওটাই একটা কনসার্ন যে প্রাইভেসিটা হয়তো শুরু থেকেই হয়তো থাকবে না। সো এইটাই একমাত্র কনসার্ন আমার। ভাইয়া, আমরা আমাদের এই কন্টেন্টের একেবারে লাস্ট মোমেন্টে পৌঁছেছি। আমি জানি যে অনেক ভিউয়ার্স হয়তো চিন্তা করবে আরো কিছুক্ষণ কেন কথা বললো না, আরো অনেক কিছু তো জানার বাকি আছে। ডেফিনেটলি এক ভিডিওতে শেষ হবে না, হয়তো সামনে আমরা আরো গল্প করব। আহ, কয়েকটা জিনিস আমি শিওর যে আপনার ভক্তরাও জানতে চায়, আবার আমিও জানতে চাই, পার্সোনাল বাট তারপরও। তাহসান খান কবে বিয়ে করছে? এটা তো আসলে টাইম ধরে বলা যায় না, বাট আল্লাহ যখন লিখে রেখেছেন তখনই হবে। ওকে, আপনার কাছে সাকসেস মান্ত্রাটা যদি এক সেন্টেন্সে কেউ জানতে চায়, আপনার ফলোয়ার্স, আপনার ফ্যান্স, কিংবা আপনি ধরেন আমাকেই যদি বলেন যে দিস শুড বি দ্য সাকসেস মান্ত্রা, সেটা কি হতে পারে? পিস অফ মাইন্ড। ব্যক্তি তাহসান খান কি হ্যাপি লাইফে? অনেক, মাশাআল্লাহ, অনেক। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হ্যাপিনেস ইন ইউর ওয়ার্ডস? ওই যে বললাম একটা স্টেট অফ মাইন্ড, কারণ একটা সময় ছিল আমি ভাবতাম যে হ্যাপিনেস ইজ ইনক্রিমেন্টাল অ্যাচিভমেন্ট, মানে আমি এখন যা আছি প্রতিনিয়ত যদি তার থেকে বেশি অর্জন হয় আমার, তাহলে আমি হ্যাপি। এটা আহ, অনেকেই বিশ্বাস করেন। যেরকম যেই মানুষটা ছোটবেলা থেকেই সোনার চামচ নিয়ে বড় হলো, তার বাবার বাড়ি গাড়ি সব আছে, সে যখন একটা নতুন গাড়ি কিনবে সে কিন্তু খুব একটা হ্যাপি হবে না। কিন্তু যার বাবার কখনো গাড়ি ছিল না, বাবা যখন প্রথম গাড়ি কিনলো, সে কিন্তু ওই মুহূর্তে একটা হ্যাপিনেস ফিল করবে, কারণ ইনক্রিমেন্টাল অ্যাচিভমেন্ট হলো তার ফ্যামিলিতে। যখন বাসায় হয়তো একটা সময় টাইলস ছিল না, বাসায় যখন টাইলস লাগলো, তখন তারা আর একটু হ্যাপি ফিল করলো। বিদেশে ঘুরতে যেতে পারতো না, প্রথম বিদেশে ঘুরতে গেল, সে কিন্তু হ্যাপি ফিল করে। এগুলোকে বলা হয় ইনক্রিমেন্টাল হ্যাপিনেস, ইনক্রিমেন্টাল অ্যাচিভমেন্টের থেকে হ্যাপিনেস। কিন্তু যেই মানুষটা ছোটবেলা থেকেই সারা পৃথিবী ঘুরে ফেলেছে, সে যখন নতুন কোনো দেশে যাচ্ছে সে কিন্তু এনজয় করছে না ব্যাপারটা। যার বাবার হয়তো 10টা গাড়ি আছে, লাক্সারি কার জার্মান, সে যখন একটা নতুন একটা জার্মান কার কিনছে, সে কিন্তু ওই হ্যাপিনেসটা ফিল করলো না। সো এই এক্সপ্লেনেশনটা হচ্ছে যখন আমি নতুন কিছু পাচ্ছি, নতুন কিছু অর্জন করছি, নতুন একটা অ্যাওয়ার্ড পাচ্ছি, আমার কোনো কিছু অনেক হিট হচ্ছে, তখন আমি ভালো ফিল করছি। কিন্তু একটা সময় আমি রিয়েলাইজ করলাম যে এই নতুন কিছু পাওয়ার মাঝে যদি আমার হ্যাপিনেসটা আমি খুঁজি, তাহলে হবে কি আমাকে সবসময় নতুন কিছুর পথে দৌড়াতে হবে, এবং একটা সময় দেখা যাবে কি আমি খুব সেলফিশ হয়ে যাচ্ছি। সো একটা সময় আমি রিয়েলাইজ করলাম আসলে এই ধরনের হ্যাপিনেস লং টার্মে হেলদি না। সো আমার মনে হয় যে আমি এখন যেখানে আছি এই জায়গাটাতে কি আমি পিস অফ মাইন্ড পাচ্ছি কিনা, এবং আমি আমার আশেপাশের মানুষকে কনস্ট্যান্টলি এই পজিটিভ পিস অফ মাইন্ডের এনার্জিটা
দিতে পারছি কিনা, সবার সাথে শেয়ার করতে পারছি কিনা, এটাই হচ্ছে কিন্তু হ্যাপিনেস আমার কাছে এখন। আমি কোনো বলবো না যে আমি পুরোপুরি পজিটিভ, আমার মধ্যে অনেক নেগেটিভিটি আছে, কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা যে করি, প্র্যাকটিস যে করি পজিটিভ চিন্তা পজিটিভ কাজ করার, এই কারণে হয়তো আমি একটু বেশি হ্যাপি থাকি এখন। আমার মনে হয় যে আমাকে আল্লাহ জীবনে এত দিয়েছে আমি যা পাইনি, যেসব জায়গায় আমি ফেল করেছি, সেটাতে যদি আমি কনসেন্ট্রেট করি তাহলে আমি খুব খারাপ একটা কাজ করবো। সেই জন্য আমি ভালো যা পেয়েছি, এই যে বললাম অনেক ভালো পেয়েছি, সেগুলোতে কনসেন্ট্রেট করি। আমার জীবনেও ব্যর্থতা আছে, কিন্তু আমি ব্যর্থতাগুলো নিয়ে ভাবি না খুব একটা। আর যেটা ব্যর্থতা এসছে সেগুলোও ইন এ ওয়ে আমার জন্য ব্লেসিং আমার মনে হয়। আমার মনে হয় যে ওই জায়গাগুলোতে ব্যর্থ হয়েছি, এটাই ভালো হয়েছে আমার জীবনে। সো হ্যাপিনেস ইজ পিস অফ মাইন্ড এবং বিইং হ্যাপি ওয়ার আই এম নাও। আমি পাস্ট নিয়েও খুব ভাবি না, ফিউচার নিয়েও এখন খুব ভাবি না। আমি জাস্ট এখন পিস অফ মাইন্ড নিয়ে আছি, এতটুকুই আসলে। মানে বটম লাইন হচ্ছে আপনি এখন হ্যাপি এন্ড ইউ হ্যাভ দ্যাট পিস অফ রাইট। আই অ্যাম হ্যাপি মাশাআল্লাহ এন্ড আই হ্যাভ দ্যাট পিস অফ মাইন্ড। ঝামেলা আছে, ঝামেলা লাইফে থাকবেই, কিন্তু ভালো আছে। আপনাকে যদি একটা ইরেজার দেয়া হয় এবং বলা হয় জীবনের কোনো একটা অধ্যায় কিংবা কোনো একটা ঘটনা, কোনো একটা কিছু মুছে ফেলো, তাহলে আপনি কোন জিনিসটাকে মুছে ফেলবেন? কিছু মুছবো না, That কিছু means you don't have any regret about your life or whatever you have done. I have no regrets, no. I have failures, but ওই ফেলিয়ারের থেকে হয়তো এত ভালো কিছু হয়েছে যে আসলে কোনোভাবেই আমি ওটা মুছবো না। রিগ্রেটস আসলে কি একদম না। তাহসান ভাই, ফেলিয়ার থেকে কি মানুষের আসলে ভালো কিছু হয়? এটা আপনার মনে হয়? আমার লাইফে হয়েছে। ভেরি ডেপথ এবং মানে খুবই গভীর একটা জিনিস, যেটা হচ্ছে ফেলিয়ার থেকে আমরা অনেক সময় মনে করি যে না, আমার এরকম একটা কিছু হলো, এই ঘটনাটা ঘটলো। বিকজ আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের এক একটা ফেজ থাকে, ভালোবাসারও ফেজ থাকে, আবার বিভিন্ন সম্পর্কেরও একটা ফেজ থাকে। বাট সেই সম্পর্কটা থেকে যখন আমরা ফেল করে ফেলি, তখন সেই সম্পর্কটা নিয়ে অনেক ধরনের চিন্তা আমাদের মাথার ভিতরে আসে। সেটা যে কোনো সম্পর্কই হতে পারে। তো এই জিনিসটাকে আমরা অনেক সময় ফেলিয়ার ধরে ভুল করে ফেলি। এরকম অনেক মানুষ আছে, আপনার ফ্যান ফলোয়ার্সদের ভিতরে হয়তো অনেকে আছে এরকম ভুল করবে। তাদেরকে যদি আপনি কোনো টিপস দেন রিগার্ডিং ফেলিয়ার, রিলেশন ব্রেকআপ, অর কাইন্ড অফ অল দিস থিংস, তাদেরকে আপনি কি বলবেন? সবাইকে বলবো যে ফেলিয়ার ইজ পার্ট অফ লাইফ। এবং পৃথিবীতে যত সফল মানুষ আপনারা দেখেন, সবাই ফেলিয়ারের পরে থেমে যায়নি বলেই তারা কিন্তু সফল। আমার জীবনের থেকে যদি আমি কাউকে কিছু শেখাতে পারি, এটাই কিন্তু। আমি কিন্তু অনেক জায়গায় ফেল করেছি। আমি যখন প্রথম চাকরি ছেড়ে দিয়ে মিউজিক করব ঠিক করি, তখন কিন্তু অনেকের চোখে আমি ফেলিয়ার ছিলাম, কিন্তু তারাই পরে আমাকে সাধুবাদ দিয়েছে যে তুমি ওই কাজটা করেছো বলে হয়তো আজকে এত দূরে আসতে পেরেছো। আমি যখন ব্ল্যাকে খুব ভালো, ঢাকা শহরে আমরা খুব পরিচিত, আমি যখন ব্ল্যাক ছেড়ে দিলাম, যে কারণেই ছাড়ি, আহ, সেটা কোথাও আসলে ওইভাবে করে বলা হয়নি, বলতেও চাই না। আমরা একটু শুনতে চাই তাহসান ভাই, যে এই যে এটা আমার ইচ্ছা ছিল আপনার কাছে জিজ্ঞেস করার, ব্ল্যাক ভেঙে যাওয়ার পেছনে কারণটা কি? কেন ব্ল্যাকটা ছেড়ে চলে আসা? ব্ল্যাক দিয়েই তো আপনার অনেক অনেক স্বপ্ন ছিল। ব্ল্যাক আমরা যখন গান করতাম অল্টারনেটিভ রক সিনে, আমরা অনেক বড় হয়ে গিয়েছিলাম, কিন্তু সারা বাংলাদেশের ১৬ কোটি মানুষের কাছে কিন্তু আসলে খুব ছোট একটা জায়গায় ছিলাম। সো অনেকগুলো কারণই হয়তো ছিল, আমি কথাগুলো বলতে চাই না। হয়তো যখনই একটা পরিবারের মাঝে ভাঙন ধরে, তখন হয় কি সবাই কাদা ছড়াছড়ি করলে হয় কি জিনিস সম্পর্কটা তিক্ত হয়ে যায়। আমি কখনো এই বিষয়ে আসলে কথা বলতে চাই না। আমাদের মাঝে ওইরকম তিক্ততা কখনোই আসেনি। আমরা আসলে এত সুন্দর গান ওই সময় করেছি, ওই গানগুলোই মুখ্য। তো সেটা আমি বলতে চাই না, কিন্তু যখন ওই ব্যান্ডটা ছেড়ে দেই, দোষটা কিন্তু সবাই আমাকে দিয়েছিল, ওটা আমার জন্য ফেইলিয়ার ছিল, রাইট? কিন্তু ওই ফেইলিয়ার থেকেই কিন্তু আমার গান লেখা শুরু করা এবং গাওয়াটা অন্য জায়গায় পৌঁছে যায়। আমি ৭টার মতো অ্যালবাম করে ফেলেছি, নিজের অসংখ্য গান লিখতে পেরেছি। ব্যান্ডে থাকলে আমি জাস্ট কিবোর্ড প্লে করতাম, আমার হয়তো ২ টো গান একেকটা অ্যালবামে লেখা হতো। আর আমরা যে ধরনের গান করছিলাম, আমি বুঝে ফেলেছিলাম বাংলাদেশে ওই মার্কেটটা এত ছোট যে বেশিরভাগ ব্যান্ডের কিন্তু একটা সময় কেরিয়ার এটা হবে না, সবাইকেই চাকরি করতে হবে, সবাইকেই দেশ ছেড়ে যেতে হবে। যেটা আসলে আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাই না। বাংলাদেশের সব যারা আসলেই খুব ট্যালেন্টেড মিউজিশিয়ান আছেন, তারা কিন্তু আসলে ফুল টাইম মিউজিক করছেন না, ব্যান্ড মিউজিক, তারা কিন্তু বেশিরভাগই বিদেশে যে সেটেল করছেন।
কেন করছেন অথবা অন্য চাকরি করছেন, কারণ ওই মার্কেটটা ব্যান্ড মিউজিকের মার্কেটটা অনেক ছোট। আমি যদিও ওই ধরনের গান অনেক ভালোবাসি, আমি অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওয়ান্টেড টু বি এ ফুল টাইম এন্টারটেইনার, সেজন্য আমাকে ওই স্যাক্রিফাইসটা করতে হয়েছে। আমি অনেক মানুষের কাছ থেকে হয়তো বকা শুনেছি ওই সময়, কিন্তু আমার জন্য ওই ফেলিয়ার থেকেই ভালো কিছু এসছে। সো ফেলিয়ারটা থেকে শিখতে হবে, আমরা ফেল করবই, কিন্তু আমাদেরকে ভেঙে পড়লে চলবে না, থেমে গেলে চলবে না, ভালো কিছু শিখতে হবে। যেরকম আমি যখন শুরুতে অভিনয় করি, আমাকে কিছু মানুষ বলেছে যে আপনি তো অভিনয় অতটা ভালো করেন না, আপনি তো মঞ্চ থেকে আসেননি, সো আপনি কেন অভিনয় করছেন। সো আমি ওটাকে ফেলিয়ার হিসেবে নিয়েছি। আমার হয়তো অনেক যারা ভক্ত আছে তারা আমাকে ভালোবাসে বলে আমার নাটকগুলো হয়তো হিট হচ্ছে, কিন্তু আমি তো আসলে গানে যেরকম দক্ষ, অনেক বছর শিখেছি, আমি তো আসলে অভিনয় তো সেভাবে শিখিনি। সো আমার তো আসলে অভিনয় ভালো হওয়ার কথা না। সো আমি তো এই কথাটা মেনেছি। সো আমি কিন্তু অনেক বছর অভিনয় তারপরে ছেড়ে দিয়েছিলাম। আমি 4, 5, 6 বছর কিন্তু অভিনয় করিনি বলতে গেলে। সো আমি ওইটাকে ফেলিয়ার হিসেবে দেখেছি। কিন্তু এরপরে কয়েকজন ডিরেক্টর এবং কয়েকজন চ্যানেলের মানুষ আমাকে বোঝালেন এবং আমাকে বললেন যে আপনার কথা সত্যি, কিন্তু আপনি আমাদের কাছ থেকে শেখার সুযোগটা নেন, আমাদের কাছ থেকে অভিনয় শেখার সুযোগটা নিয়ে আপনি অল্প অল্প কাজ করে অভিনয়টা শেখেন, তাহলে তাহলে আপনি যখন কাজ করবেন তখন তো আপনি আপনার দর্শক যারা তাদেরকেও খুশি করতে পারছেন এবং আপনি আসলে ভালো কাজও করতে পারছেন। সো সেই সব ডিরেক্টর, সেই সব চ্যানেলের প্রডিউসারদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা আমাকে ওই ফেলিয়ার থেকেও শিখতে দিয়েছেন। এখন আমি যখন কোনো কাজ করি তখন আমি জানি যে আমি অভিনয়ের থেকে প্রতি যে প্রেম, সেখান থেকেই কাজটা করি। সো ফেলিয়ার আসবেই, কিন্তু থেমে গেলে চলবে না, বারবার উঠে দাঁড়াতে হবে। লাস্ট কোয়েশ্চেন আমার আপনার, এভরি ব্রেকআপ কষ্ট দেয়, প্রত্যেকটা মানুষের ব্রেকআপই কষ্ট দেয়, সেটা প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও, আবার বিয়ে ভেঙে গেলেও কষ্ট দেয়। এটা সবাইকে দেয়। এটা যদি কেউ বলে যে না আমি খুব হাসি মুখে ভেঙে দিয়েছি, এটা ভুল কথা। আমারও জীবনে ঘটেছে, সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আপনার ক্ষেত্রে মানে কি মনে হয় যে ওয়াই একটা বিয়ে ভেঙে যায় কিংবা একটা সম্পর্ক ভেঙে যায়, কোন মুহূর্তে, কি মনে হয় আপনার কাছে? এক একটা সম্পর্ক এক এক কারণে ভেঙে যায় আসলে, সেটা এই মুহূর্তে অ্যান্সার দিতে আমি পারবো না মনে হয়, এটা অনেক বড় একটা ব্যাপার। বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে, আমি আমার রিলেশনশিপে ডিরেক্টলি হয়তো প্রশ্ন করতে পারছো না, আমি বুঝতে পারছি। আমার রিলেশনশিপের ভাঙনের আগে আমি 1 বছর আমরা কাপলস কাউন্সেলিং করি। আমরা একজন প্রফেশনালের সাথে প্রায় বছরখানেক কথা বলি। সো ক্লোজারটা ইম্পর্টেন্ট। ভাঙনটা অনেক সময় খুবই খারাপভাবে হয় যখন ক্লোজারটা থাকে না। সো আমার মনে হয় যে আমার ভাঙনটা তিক্ত হয়নি এবং আমি ক্লোজার পেয়েছি জাস্ট বিকজ আই টুক প্রফেশনাল হেল্প। বাংলাদেশে এই জিনিসটা একেবারেই প্র্যাকটিস না, পাশ্চাত্যে এই এক্স্যাক্টলি। জিনিসটা খুবই ভালো একটা প্র্যাকটিস, কিন্তু আমার দেশে এটা এখনো ট্যাবু। সো আমি এই প্ল্যাটফর্মে এই কথাগুলো আগে হয়তো কখনো বলিনি, কিন্তু আমি এটা বলতে চাই যে যে কোনো ভাঙনের আগে সর্বোচ্চ চেষ্টা করা উচিত, এবং চেষ্টাটা যখন নিজে না করতে পারি, পরিবারের মানুষকে সাথে না করতে পারি, তখন একজন প্রফেশনাল মানুষের সাথে, যে কাপলস কাউন্সেলিং যারা করে তাদের সাথে বসে যদি করা যায়, তাহলে হয়তো আউটপুট অন্যরকম হবে। সেটা একসাথে থাকলেও হেলদি ভাবেই থাকা হবে, একসাথে না থাকলেও হেলদি ভাবে থাকা হবে। যেরকম আমি এখন আই টেক প্রাইড ইন দ্য ফ্যাক্ট দ্যাট আই এম অ্যাক্টিভ ইন মেকিং দ্যাট হেলদি রিলেশনশিপ উইথ দ্য মাদার অফ মাই চাইল্ড। সো মানুষকে কিভাবে দেখলো সেটা আমি জানি না। আমার কথা হচ্ছে যে ফেইলিয়ারের মাঝেও সাকসেস খুঁজে পাওয়া যেতে পারে। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ তাহসান ভাই। এন্ড আমি আবারও আপনার কাছে থ্যাঙ্কস জানাই, গ্রেটফুল আমি আপনার কাছে যে আপনি আমার একবার বলাতে আপনি রাজি হয়েছেন এবং আমাকে সাপোর্টটা দিয়েছেন এখানে এই শোটা করার জন্য, এবং অনেক কথা বলেছি, যদিও কথার এখনো শেষ হয়নি। লাস্ট জিনিসটা হচ্ছে আপনার দর্শকদের উদ্দেশ্যে, আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, এবং আমার যারা চ্যানেলের সাবস্ক্রাইবার, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছে, তাদেরকে যদি কোনো টিপস দেন, ঠিক এই মুহূর্তে কোন টিপস দিবেন? এই মহামারী, এই প্যান্ডেমিক আমাদেরকে অনেকভাবে শেখাচ্ছে। আমি যে জিনিসটা সবচেয়ে ভালোভাবে শেখার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের সবার মাঝে পরিবর্তন আসতে হবে, এই পৃথিবীর জন্য ভাবতে হবে, এবং পৃথিবীর প্রতিটা মানুষের জন্য সবাইকে ভাবতে হবে, যার যার জায়গা থেকে কাজ করতে হবে। যখন পৃথিবীর কথা বলছি, আমি আসলে বলছি পরিবেশ দূষণ নিয়ে কথা। আমি আসলে বলছি যে
আমরা প্রতিনিয়ত যেভাবে জীবনটা চালাচ্ছিলাম, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীটাকে আসলে একটা উপহার হিসেবে রেখে যাচ্ছি না, যেটা হয়তো আমাদের আগের প্রজন্ম রেখে গেছে। সো আমাদের পৃথিবীকে নিয়ে ভাবতে হবে এবং আমরা প্রতিনিয়ত এই স্বার্থপর চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এই মহামারীটা মোকাবেলা করতে পারবো, এই মহামারী একসময় চলে যাবে, কিন্তু এই মহামারী আমাদের যা শিখিয়ে গেল সেটা যেন আমরা ভুলে না যাই। থ্যাংক ইউ সো মাচ তাহসান ভাই। আপনার কাছে আবারও হয়তো কোনো একদিন আসবো, আপনার আরো অনেক অজানা বিষয়, এক প্রোগ্রামে তো আর নিশ্চয়ই অজানা বিষয় জানা যায় না, আপনার ভক্তদেরও অনেক কিছু হয়তো জানার থাকতে পারে। আবারও হয়তো আপনার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংকস আ লট। থ্যাংক ইউ ভেরি মাচ। টেক কেয়ার। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের এপিসোড। নিশ্চয়ই ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, ইমেলে জানাবেন। এন্ড ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন সো দ্যাট ইউ ক্যান গেট অল দ্য নিউ নোটিফিকেশন। তাহসান ভাইয়ের সাথে গল্প করে একটা এপিসোডে কিন্তু মন ভরবে না, আরো অনেক গল্প বাকি আছে। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আরো একবার ওনাকে আমরা কাছে পাবো, সেদিন অনেক অনেক আড্ডা হবে।